আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংকট অব্যাহত থাকলে জ্বালানির দাম বাড়ার সিদ্ধান্ত আসতে পারে, চট্টগ্রামে অর্থমন্ত্রী জানালেন। বিভিন্ন দেশ থেকে তেল গ্যাস আমদানি করা হচ্ছে। সারা দেশে হামাক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ। গত ১৯ দিনে উপসর্গ নিয়ে মারা গেছে ৯৪ জন। আক্রান্ত ৫,৫০০-এরও বেশি, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আমেরিকা ইসরায়েলের ভূপাতিত ২ যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধারের দাবি পেন্টাগনের। ওয়াশিংটনের জন্য অশুভদিন, উল্লাস প্রকাশ করেছে আইআরজিসি। এবং রুদ্ধশ্বাস টাইব্রেকারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সংকট অব্যাহত থাকলে তেল গ্যাসের দাম বাড়ার সিদ্ধান্ত আসতে পারে, এমন বার্তা দিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে কেইপিজেডের এক অনুষ্ঠানে তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে তেল গ্যাস আমদানি করা হচ্ছে, তাই সরকারি তহবিলে বিশাল চাপ তৈরি হচ্ছে। মন্ত্রী আরও বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। চট্টগ্রামে কেইপিজেডে আয়োজিত অনুষ্ঠানে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তায় সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার, যাতে শিল্প উৎপাদন, কৃষি সহ মানুষের দৈনন্দিন জীবনে এর নেতিবাচক প্রভাব না পড়ে। এখানে যুদ্ধের অর্থ হলো আমাদের সাপ্লাই চেইন ওখান থেকে অনেকটা বন্ধ হয়ে যাওয়ার মতো। এটাকে মোকাবেলা করার জন্য এখন আমরা সারা বিশ্ব থেকে তেল গ্যাস আমদানির প্রক্রিয়া চালাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে আমাদের তেল গ্যাস প্রকিউরমেন্ট হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। কারণ আমাদেরকে প্রথমে আমার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যদিও অনেক বেশি দামে কিনতে হচ্ছে এবং এটা বাংলাদেশের তহবিলের, সরকারি তহবিলের উপর বিশাল চাপ সৃষ্টি করছে, কিন্তু আমাদের কোনো অপশন নাই। এ পর্যন্ত দেশে জ্বালানির কোনো সমস্যা নেই জানিয়ে অর্থমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের সার্বিক কর্মকাণ্ড, সরকারের নেয়া বিভিন্ন অগ্রাধিকার প্রকল্পেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। প্রতিনিয়ত যে হারে আমাদেরকে উচ্চ হারে কিনতে হচ্ছে, এটা আমাদের সার্বিক বাজেট বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড বলেন, আমাদের এই সাধারণ মানুষের যে আমরা বিভিন্নভাবে সামাজিকভাবে সহায়তা করার যে আমরা ওয়াদাগুলো করেছি, এগুলোর উপর ইম্প্যাক্ট আসবে যদি এইভাবে চলতে থাকে। জ্বালানি সাশ্রয়ে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। মন্ত্রীদের থেকে শুরু করে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা সবার ক্ষেত্রে এই সাশ্রয়ের প্রোগ্রাম দেওয়া হয়েছে, কারণ এটা ব্যতীত আমরা এগোতে পারবো না সামনের দিকে। এবং জ্বালানির মূল্য নিয়ে খারাপ হয়েছে, এটা আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি সহসা। এর আগে ইয়াং ওয়ান চিটং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি CIU একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নেন অর্থমন্ত্রী। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবেলায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। অফিস টাইম কমিয়ে আনা সহ নির্দেশনা এসেছে সন্ধ্যা ৬টার মধ্যেই দোকানপাট এবং শপিং মল বন্ধ করার। যদিও শুক্রবার সন্ধ্যায় এই নিয়ম মানতে দেখা যায়নি বেশিরভাগ দোকানপাট ও বিপণী বিতানে। ব্যবসায়ী নেতারা দোকান খোলা রাখার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে আগামীকাল থেকে অফিসে কর্মঘণ্টা কমছে। তবে এত পদক্ষেপের পরও ফিলিং স্টেশনগুলোর সামনে গ্রাহকদের দীর্ঘ সারির কোনো পরিবর্তন নেই। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ভোক্তারা আতঙ্কিত হয়ে প্রয়োজনের চেয়ে বেশি করে তেল নিচ্ছেন। দর্শক, রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে ফিরে খবর সংগ্রহ করছেন সহকর্মী তৌহিদুর রহমান নিশান। যুক্ত হচ্ছি তার সাথে। নিশান, পাম্প স্টেশনগুলোতে আজকের চিত্র সম্পর্কে আমাদেরকে জানান।
জি শান্তা, যেমনটি বলছিলেন, মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট যেটি তৈরি হয়েছে সেটি মোকাবেলার জন্য নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আগামীকাল থেকে অফিসগুলো আগামীকাল থেকে 6টায় অফিসগুলোর কর্মঘণ্টা আগামীকাল থেকে কমিয়ে আনা হচ্ছে এবং সেই সাথে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, দোকানপাট আছে, সেগুলো কমিয়ে আনার একটি উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু আমরা যত পাম্পগুলোতেই ঘুরছি, গত 1 মাস যাবত এই পরিস্থিতিতে আমরা পাম্পগুলোতে লক্ষ্য করছি, এই পাম্পের চিত্র আসলে, যে পাম্পের দীর্ঘ সারির চিত্র, সেটি আসলে কেনই যেন পরিবর্তন হচ্ছে না। আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে যখনই জানতে চাই যে কি কারণে এই ধরনের এই দীর্ঘ লাইন কেন কমানো যাচ্ছে না, পাম্প কর্তৃপক্ষ অভিযোগ করছেন যে গ্রাহকেরা আতঙ্কিত হয়ে বেশি বেশি তেল নিচ্ছেন। এবং আমরা যদি গ্রাহকদের কাছে জানতে চাই যে কি কারণে তাদের এই ভোগান্তিতে পড়তে হচ্ছে, তারা বলছেন যে তারা বিভিন্ন স্টেশন ঘুরে তারা পাম্প বন্ধ পেয়ে যেগুলো খোলা আছে সেগুলোর সামনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন। আমরা এই মুহূর্তে যেই স্টেশনের সামনে আছি, সেখানে যারা তেল নিতে এসেছেন তারাও বলছেন তারা এখানে প্রায় সকাল থেকে 4-5 ঘন্টা অপেক্ষার পর এসে তেল পেয়েছেন। একজনকে যদি জিজ্ঞেস তো এই দীর্ঘ লাইনের চিত্র আসলে কবে পরিবর্তিত হয় সেটি আসলে এখন দেখার বিষয়। শান্তা। নিশান, আপনাকে ধন্যবাদ। রাজধানীর হাসপাতালগুলোতে হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে। হামের লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত 19 দিনে হামের উপসর্গ নিয়ে 94 জন মারা গেছে। এ সময় আক্রান্ত হয়েছে 5792 জন। বিস্তারিত তৌহিদুর রহমান তুহির রিপোর্টে। আশঙ্কাজনকভাবে বাড়ছে হামের সংক্রমণ। রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে রোগীর চাপ বাড়তে দেখা গেছে। উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকেও শিশুদের নিয়ে ঢাকায় আসছেন স্বজনরা। কুষ্টি থেকে আইসি 1 তারিখে প্রথম ফ্লোরে ছিলাম, পরে বয়স্কদের ওখান থেকে বেড চেঞ্জ করে বাচ্চাদের ওই বেডে দিয়েছে। মোটামুটি সেবা এখন ভালো পাচ্ছি। ওয়াশরুমগুলো একটু পরিষ্কার করছে না, ওয়াশরুমগুলোর একটু ঝামেলা আছে। হামের রোগীরা চাপ একটু বেশি। তারপর আমরা আগে ওয়ার্ডে ছিলাম, ওয়ার্ডটা একটু ছোট ছিল, ফ্লোরে ছিলাম, এখন আলহামদুলিল্লাহ। হামের রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে বিশেষ 2টি ইউনিট। শ্যামলী শিশু হাসপাতালেও দেওয়া হচ্ছে বিশেষ সেবা। কোভিড-19 পরে যে ড্রপ আউট হয়েছে, যার ফলে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই হামের সংখ্যা খুব বেড়ে গেছে। আমাদের শিশু হাসপাতালের এটা স্টার্ট হয়েছে পর থেকে আমরা একটা 56 বেডের আইসিইউ প্লাস ওয়ার্ড চালু করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, হাম নিয়ে আতঙ্কিত না হয়ে প্রাথমিক অবস্থায় বাসায় বসেই চিকিৎসা দেওয়া সম্ভব। এক্ষেত্রে বাসায় থাকা অন্য শিশুদের থেকে তাকে আলাদা রাখার পরামর্শ দিয়েছেন তারা। সচেতনতার ব্যাপার, বাসায় অন্য বাচ্চা কাচ্চাও থাকে, এদেরকে একটু আইসোলেটেড রাখতে হবে। আলাদা একটা রুমে যদি রাখে, সব বাচ্চার সাথে মিশতে দেবে না, কারণ এটা তো ছড়াইয়ে পড়বে না হয়। শ্বাসকষ্ট খুব বেশি না হয়, তাহলে তো বাসায় বসে চিকিৎসা করা যায়। বিগত বছরগুলোতে টিকা না দেয়া হামের সংক্রমণ বৃদ্ধির প্রাথমিক কারণ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। পাবনায় 10 দিনব্যাপী বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, অবাধ নির্বাচনের মাধ্যমে দেশবাসী নির্বাচিত সরকার পেয়েছে। পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এই বই মেলার উদ্বোধন করা হয়। এতে আরও বক্তব্য রাখেন পাবনা 5 আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার। নেতৃত্বে জনগণের নির্বাচিত সরকার এখন দেশ চালাচ্ছে। আমাদের দেশ এখন দেশ গঠনের পর্বে প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গের হাত থেকে গণতন্ত্র উদ্ধার করার যে পর্ব, সেই পর্ব আমরা রক্তের বিনিময়ে বিজয় অর্জন করেছি। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচিত সরকারের হিসাবে তারেক রহমানের সরকারের এখন দায়িত্ব হচ্ছে মানুষের এই স্বপ্নকে পূরণ করা।
আমেরিকা বাংলাদেশ সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এমনটাই মনে করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। শুক্রবার এই বিষয়ে পোস্ট দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যেখানে পল কাপুর দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বক্তব্য দেন, যারা নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অংশীদারদের মাঝে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে বাংলাদেশ। সমুদ্র বা সীমান্তে যা ঘটে তা ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার পাশাপাশি সারা বিশ্বের নিরাপত্তায় প্রভাব ফেলে উল্লেখ করে জটিল পরিবেশে বাংলাদেশ যাতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে সেই লক্ষ্যে একযোগে কাজ করায় গুরুত্ব দেন পল কাপুর। ফ্লাইট জটিলতায় দীর্ঘ ১ মাস পর বাহরাইনে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রথম বাংলাদেশি এস.এম. তারেকের মরদেহ এদেশে এসেছে। শুক্রবার সন্ধ্যা 7:45টায় তার মরদেহ নিয়ে সৌদি আরবের গালফ এয়ারের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে প্রাণ হারান তারেক। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ৮৫,০০০ টাকা সহায়তা দেওয়া হয়েছে, পরে আরও ৩ লাখ এবং বিমা বাবদ ১০ লাখ টাকা দেওয়া হবে। এই যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছে, যাদের মধ্যে ৩ জনের মরদেহ দেশে আনা হয়েছে। মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে আমরা হস্তান্তর করেছি। লাশ পরিবহন এবং দাফন করার জন্য ৩৫,০০০ টাকা, আর আমাদের বিশেষ অনুদান এই মাত্র ৫০,০০০ টাকা দেওয়া যাবে, এবং তাদের আরও ৩ লক্ষ টাকা এবং তাদের যে আপনার ইন্স্যুরেন্স বাবদ ১০ লক্ষ টাকা আমরা পরবর্তী পর্যায়ে আমরা ৬ জন বাংলাদেশিকে আমরা দুর্ভাগ্যবশত হারিয়েছি এই যুদ্ধে, এবং আমরা একে একে সবাইকে আমরা সকলে যেন দেশে ফিরতে পারে সে ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করছে। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানে বিধ্বস্ত হওয়া আমেরিকা ইসরায়েলের 2 যুদ্ধ বিমানের এক পাইলটকে উদ্ধার করার দাবি করেছে পেন্টাগন। একই সাথে জানায় অপর ফাইটার পাইলটকে উদ্ধারের অভিযান চলছে। এদিকে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় একদিনেই এফ সিরিজের 2টি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস, 2টি মিসাইল ও 3টি ড্রোন ভূপাতিত করার ঘটনাকে দখলদার জোটের জন্য কালো দিন বলে উল্লেখ করেছে বিপ্লবী গার্ড। দাবি রয়েছে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি হেলিকপ্টারেরও। যদিও এইসব সাফল্যের মধ্যেও ইরান জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে আমেরিকা ইসরায়েল, সমান তালে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানের নামমাত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জালে আটকা পড়েছে আমেরিকার আকাশের গর্ব এফ এবং এ সিরিজের 2টি অত্যাধুনিক যুদ্ধ বিমান। তেহরানের দাবি, একটি বিমান আছড়ে পড়েছে দক্ষিণ পশ্চিম ইরানের পাহাড়ি এলাকায়, অন্যটি ডুবেছে পারস্য সাগরের লোনা জলে। বিপ্লবী গার্ডের দাবি, এসব বিমানের পাইলটদের উদ্ধারে আসা 2টি অত্যাধুনিক নাইটহক হেলিকপ্টারও হয়েছে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। নিখোঁজ মার্কিন পাইলটদের ধরতে ইরান পুরস্কার ঘোষণা করার পর ওয়াশিংটনে শুরু হয়েছে চরম উদ্বেগ। এরই মধ্যে একজন পাইলটকে উদ্ধার করা হয়েছে বলেও দাবি তাদের। নিখোঁজ অন্য পাইলটের সন্ধানে চলছে জোর তৎপরতা। এরপরেই ফ্লোরিডার সফর বাতিল করে এখন হোয়াইট হাউসে মিটিংয়ে ব্যস্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার পরই বর্তমান প্রশাসনের বিরুদ্ধে মার্কিন আইন প্রণেতাদের ক্ষোভ আরও বেড়েছে। রিপাবলিকান সিনেটররাও বেঁকে বসেছেন যুদ্ধের বরাদ্দ নিয়ে। মার্কিন সেনাদের জীবন নিয়ে বাজি ধরাকে ন্যাক্কারজনক বলছেন তারা। ইরানের সাফল্য বলা হলেও এর উল্টো পিঠে রয়েছে ভয়াবহ এক মানবিক বিপর্যয়। মানবাধিকার সংস্থাগুলোর মতে 1 মাসের বেশি সময়ের দীর্ঘ এই হামলায় এখন পর্যন্ত 3,000-এর কাছাকাছি মানুষ নিহত হয়েছেন। ইরানের 13টি প্রদেশের বিদ্যুৎ কেন্দ্র, ব্রিজ এবং অন্তত 29টি মিসাইল লঞ্চ প্যাড ধ্বংস করা হয়েছে। ইরান বলছে এর পরেও তারা বছরের পর বছর এই যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। এদিকে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটি শিল্পাঞ্চলে ভয়াবহ আগুন লেগেছে। আরব আমিরাত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্য জুড়ে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে
বিভিন্ন স্থাপনা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংসাবশেষ পড়েও হতাহতের ঘটনা ঘটছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী এই যুদ্ধে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ৩৬৫ জন আহত হয়েছেন। The sky becomes a battlefield. জাহিদুল আলম, এটিএন বাংলা। কুড়িগ্রামের রাজারহাটে বাইপাস সড়ক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে নাকাল হতে হচ্ছে ওই অঞ্চলের বাসিন্দাদের। স্থানীয়রা বাইপাস সড়ক নির্মাণে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে এলেও তা আলোর মুখ দেখেনি। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে যৌক্তিক দাবিটি নীতি নির্ধারণের পর্যায়ে উপস্থাপন করা হয়েছে, দ্রুতই সমাধানের আশা তাদের। কুড়িগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। কুড়িগ্রাম রংপুর আঞ্চলিক সড়কের রাজারহাটে এই রাস্তা দিয়ে দূরপাল্লা সহ সব ধরনের ভারী যানবাহন চলাচল করে। বাজারের ভেতর দিয়ে প্রায় ১.৫ কিলোমিটার আঁকাবাঁকা ৩টি মোড় ঘুরে তারপর আঞ্চলিক সড়কে উঠতে হয় এসব পরিবহনকে। ফলে তীব্র যানজটে নাকাল হতে হয় স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে শিক্ষার্থী ও রোগীরা সময় মতো গন্তব্যে পৌঁছতে না পারায় নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন। এখানে সপ্তাহে 2 দিন হাট বসে এবং এই রাস্তার পাশ দিয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। ওরা ৩-৪ কিলো বা 5 কিলো রাস্তা কমানোর জন্য ওরা করতেছে কি বাইপাস করে রাজারহাটের ভিতর দিয়ে যাচ্ছে। 5 বছর আগে রাজারহাট উপজেলা সদর থেকে তিস্তা পর্যন্ত 10 কিলোমিটার আঞ্চলিক মহাসড়কটি সংস্কার করে সড়ক ও জনপথ বিভাগ। স্থানীয়রা এই সড়ক দিয়ে সহজেই রংপুর সহ সারা দেশে চলাচল করে। সরকারি নির্দেশনা অনুযায়ী গ্রামীণ এই সড়কে মাইক্রোবাস, মিনিবাস, প্রাইভেট কার, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করার কথা। প্রথম দিকে নিয়ম মেনে চললেও বর্তমানে এই সড়ক দিয়ে সব ধরনের ভারী যানবাহন চলছে। আমি এ নিয়ে কাজ করেছি, আমাদের উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়েও রেজলিউশন আমরা নিয়ে এসেছি এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলেছি যে একটা বাইপাস করা যায় কিনা। তো এই বিষয়ে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। বাইপাস সড়ক নির্মিত না হলে চলমান সমস্যার সমাধান হবে না স্বীকার করেছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামুদ্দিন আহমেদ। বলেন, এরই মধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন তারা। প্রিলিমিনারি একটি ফিজিবিলিটি স্টাডি করেছি, সেখানে তারা রিপোর্ট দিয়েছে, আমাদের কিছু অবজারভেশন আছে, সেগুলো দিয়ে আমরা আশা করি মাসখানেকের ভিতরে এই ফিজিবিলিটিটা চূড়ান্ত করতে পারবো। রাজারহাটের বাসিন্দারা বলছেন, স্বজনপ্রীতির কারণে দীর্ঘ সময় বৈষম্যের শিকার উত্তরবঙ্গের মানুষ। এবার তার অবসান হোক এবং অবিলম্বে বাইপাস সড়কটি নির্মাণের উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আশা তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা। একটি শোক সংবাদ। এটিএন বাংলার চিফ রিপোর্টার মইনুল আহসানের বাবা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আরশাদ হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেলা ৩টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ১ কন্যা, 4 ছেলে, নাতি নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মরহুম আরশাদ হোসেন উত্তর বাড্ডা বাইতুল মুকাদ্দম কুয়েতি মসজিদের সাবেক সভাপতি, উত্তর বাড্ডা বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, বাড্ডা হাই স্কুলের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য সহ মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। বাদ এশা উত্তর বাড্ডা কুয়েতি মসজিদ প্রাঙ্গণে জানাজার শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এটিএন বাংলায় শোকের ছায়া নেমে এসেছে। মইনুলের পিতার মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালে আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সংবাদ। চন্দ্রাভিযানে আর্টিমিস 2 মিশনে অরিয়ন ক্যাপসুল থেকে তোলা পৃথিবীর বিস্ময়কর কিছু ছবি প্রকাশ করেছে নাসা। ক্যাপসুলের জানালা দিয়ে মিশন কমান্ডার রিড ওয়াইজ ম্যান ক্যামেরায় এসব ছবি তুলেছেন, যেখানে দেখা যাচ্ছে পৃথিবী বিশাল মেঘপুঞ্জ দিয়ে আবৃত। আরেকটি ছবিতে মহাসাগর দেখা গেছে। শুক্রবার এসব ছবি তোলার সময় পৃথিবী থেকে 1 লক্ষ মাইল দূরে ছিল নভোযানটি। আসছে সোমবার নাগাদ অরিয়ন নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে যাওয়ার কথা। এরপর চাঁদেও দুর্গম অংশ প্রদক্ষিণ করে আবারও ফিরতে পথে রওনা দেবে মহাকাশযান। বিস্তারিত জানাচ্ছেন আদিব মোহাম্মদ। আমেরিকার স্থানীয় সময় বুধবার ফ্লোরিডার
স্পেস কেনেডি সেন্টার থেকে অত্যাধুনিক একটি রকেট উৎক্ষেপণ করা হয়। নির্দিষ্ট একটি দূরত্ব অতিক্রম করে রকেট থেকে আলাদা হয়ে যায় মূল নভোযান ওরিয়ন ক্যাপসুল। ঐতিহাসিক এই অভিযানের প্রথম 24 ঘন্টা ছিল বেশ ঝুঁকিপূর্ণ। বড় ধরনের কোনো বিপত্তি ছাড়াই সেই সময়ে পাড়ি দিয়েছেন নভোচারীরা। Moment about an hour ago where Mission Control Houston reoriented our spacecraft as the sun was setting behind the Earth. Just dynamic ride, a lot of motion. We were prepared to potentially not being able to see telemetry. First thing I would say is trust us, you look amazing. You look beautiful. এমনকি সেখান থেকে তারা ভিডিও বার্তাও দিয়েছেন, জানিয়েছেন তাদের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা, বিশ্ববাসীর প্রতি শুভেচ্ছাও জানিয়েছেন। I really like it up here. এদিকে চন্দ্রাভিযানে আর্টেমিস 2 মিশনে ওরিয়ন ক্যাপসুল থেকে তোলা পৃথিবীর বিস্ময়কর কিছু ছবি প্রকাশ করেছে নাসা। ক্যাপসুলের জানালা দিয়ে মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান ক্যামেরায় এসব ছবি তুলেছেন। আর্টেমিস 2 মিশনের নাসার ডেপুটি ডিরেক্টর ল্যাসিক হকিন্স জানালেন, ছবিগুলোতে দেখা যাচ্ছে পৃথিবী বিশাল মেঘপুঞ্জ দিয়ে আবৃত। আরেকটি ছবিতে মহাসাগর দেখা গেছে। শুক্রবার এসব ছবি তোলার সময় পৃথিবী থেকে 1 লক্ষ মাইল দূরে ছিল নভোযানটি। আসছে সোমবার নাগাদ ওরিয়ন নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে যাওয়ার কথা। এরপর চাঁদের দুর্গম অংশ প্রদক্ষিণ করে অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করে আবারও ফিরতি পথে রওনা দেবে মহাকাশযান, যাতে চাঁদ এবং মঙ্গল গ্রহে মানুষের অভিযানের পথ প্রশস্ত হয় আগামীতে। আদিব মোহাম্মদ, ATN বাংলা। এবার খেলার খবর। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সৌদি প্রো লিগে আল নাজমাকে 5-2 ব্যবধানে হারিয়ে পয়েন্টে শীর্ষস্থান ধরে রেখেছে আল নাসর। আল আওয়াল পার্কে ফেভারিট ছিল আল নাসরই, তবে 44 মিনিটে রাকান আল তোলাইহির গোলে পিছিয়ে পড়ে আল নাসর। তবে প্রথমার্ধের যোগ করার সময়ে আব্দুল্লাহ আল হামদান এবং সাদিও মানে গোল করে দলকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন। বিরতি থেকে ফিরে ফিলিপ্পে কার্দোসো ম্যাচে 2-2 এর সমতা ফেরান। এরপর শুরু হয় রোনালদোর অ্যাকশন। 56 মিনিটে স্পট কিকে গোল করার পর তিনি 73 মিনিটে আরও একটি গোল করেন। এটি তার ক্যারিয়ারের 967তম গোল। খেলা শেষের ইনজুরি টাইমে সাদিও মানে আরও 1 গোল করে আল নাসরের 5-2 ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। সংকট অব্যাহত থাকলে জ্বালানির দাম বাড়ার সিদ্ধান্ত আসতে পারে, চট্টগ্রামে অর্থমন্ত্রী জানালেন বিভিন্ন দেশ থেকে তেল গ্যাস আমদানি করা হচ্ছে। সারা দেশে হাম আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক, আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ। গত 19 দিনে উপসর্গ নিয়ে মারা গেছে 94 জন, আক্রান্ত 5,500-এরও বেশি বলছে স্বাস্থ্য দপ্তর। আমেরিকা ইসরায়েলের ভূপাতিত 2 যুদ্ধ বিমানের এক পাইলটকে উদ্ধারের দাবি পেন্টাগনের। ওয়াশিংটনের জন্য অশুভ দিন উল্লাস প্রকাশ করেছে IRGC। এবং রুদ্ধশ্বাস টাই ব্রেকারের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে 4-3 ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।